বন্ধুরা, ফর্ম 121 নিয়ে আমি এই যে ভিডিওটা আপলোড করেছিলাম এটার ভিউ প্রায় 1,25,000 হয়ে গিয়েছে এই এক সপ্তাহের মধ্যে। এই ভিডিও আপলোড করার পরে আপনারা ফর্ম 121 কিভাবে ভরতে হবে শিখে গিয়েছেন এবং অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছেন যে হ্যাঁ, আমি আপনার ভিডিও দেখে আমি ফর্ম জমা করেছি। কিন্তু আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন এবং যারা জেনারেল ক্যাটাগরি 60 বছরের নিচে, তাদের মনের মধ্যে এখনও অনেক প্রশ্ন জমা হয়ে আছে যেগুলোর উত্তর হয়তো আপনি খুঁজছেন। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই আজকে আমার এই ভিডিও। যেমন একটি প্রশ্ন হচ্ছে যে ফর্ম 15G 15H আমরা বছরের শুরুতে এপ্রিলে জমা করে দিলে তারপরে কিন্তু আর ফর্ম জমা করতে হতো না পুরো বছর। কিন্তু এখানে ফর্ম 121 নিয়ে একটা প্রশ্ন উঠে আসছে যে আপনি যদি মনে করুন আগস্ট মাসে একটি এফডি তৈরি করতে চলেছেন, তাহলে কি আপনাকে আবার ফর্ম 121 জমা করতে হবে? এই ধরনের প্রচুর প্রশ্ন আমার কাছে এসেছে এবং আমি তার উত্তর সঙ্গে সঙ্গে দিয়েছি। আশা করি আপনারা আমার উত্তর পেয়ে নিশ্চয়ই আপনাদের প্রবলেমের সলিউশন করেছেন। স্টিল অনেক প্রশ্ন, এখনো অনেক প্রশ্ন বাকি আছে। সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তাহলে চলুন শুরু করছি ভিডিও। তার আগে জানাই যে যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আমার চ্যানেল দেখছেন, ভালো লাগছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অনেক ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য। ব্যাংকিং রিলেটেড প্রচুর ভিডিও আমি এনেছি, সেগুলো দেখবেন, আপনি উপকৃত হবেন। চলুন চলে যাচ্ছি টপিকে। ফর্ম 121টা হাতে নেওয়ার পরেই সব থেকে প্রথমে যেটা প্রশ্ন আসে যে এই ফর্মে কিন্তু কোথাও অ্যাকাউন্ট নাম্বার লেখার জায়গা নেই, তাহলে আমি কি করব? এখানে আপনাকে কোনো অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে না। সেভিংস অ্যাকাউন্ট নম্বরও নয়, এফডি অ্যাকাউন্ট নম্বরও নয়। এখানে ফর্মের ওপরে যে ফাঁকা জায়গাটা আছে সেখানটায় আপনি আপনার কাস্টমার আইডি বা সিআইএফ আইডিটা লিখবেন। কাস্টমার আইডি বা সিআইএফ আইডি আপনার পাসবুকে আপনি পেয়ে যাবেন। কাস্টমার আইডি বা সিআইএফ আইডি একটাই হয় সবার। সুতরাং আপনার যে ব্যাংকেই অ্যাকাউন্ট থাকুক না কেন, সেই ব্যাংকে, মনে করুন স্টেট ব্যাংকে আপনার একটাই কাস্টমার আইডি হবে। যদি আপনার মনে করুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেখানে আপনার একটাই কাস্টমার আইডি হবে। একটা কাস্টমার আইডির আন্ডারে 10টা ফিক্সড ডিপোজিট খোলা যেতে পারে, কিন্তু এখানে 10টা ফিক্সড ডিপোজিটের আপনি মেনশন কোথাও করবেন না। আপনি শুধু ওপরে কাস্টমার আইডিটা লিখবেন। 10 নম্বর যে পয়েন্টটা আছে সেই 10 নম্বর পয়েন্টে আপনি এই সমস্ত ফিক্সড ডিপোজিটগুলো থেকে যে ইন্টারেস্ট পান, আপনি সেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা শুধু লিখবেন। টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আপনাকে কোথাও লিখতে হবে না। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। তাহলে 10 নম্বর পয়েন্টে আপনি দেবেন টোটাল যেই ব্যাংকে দিচ্ছেন সেই ব্যাংকের টোটাল ইন্টারেস্ট আপনি কত পাচ্ছেন, সেই অ্যামাউন্টটা আপনি 10 নম্বর পয়েন্টে দেবেন। এবার পোস্ট অফিসেও দেবেন, ব্যাংকেও দেবেন, কারণ আপনার পোস্ট অফিসে এসসিএসএস আছে, ফিক্সড ডিপোজিট আছে, টার্ম ডিপোজিট আছে, সেখানে দেবেন। এবার ব্যাংক বা পোস্ট অফিস দুজনকেই আপনাকে কিন্তু দুজনের ইনফরমেশনটা দিতে হবে। আপনি যাকে প্রথমে দেবেন তাকেও দিতে হবে, আপনি যাকে দ্বিতীয়বার দেবেন তাকেও দিতে হবে। কারণ কোনটা প্রথম কোনটা দ্বিতীয় এটা তো আপনি ডিসাইড করছেন। ব্যাংক তো বলছে না যে আমাকে প্রথমে দাও, পোস্ট অফিস বলছে না আমাকে প্রথমে দাও। আপনি দুটো ইনফরমেশনই দুজনকে দেবেন। এখানে আমার একজন সিনিয়র সিটিজেন উনি প্রশ্ন করেছিল যে আমি আমার এক জায়গার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বা ইন্টারেস্ট অ্যামাউন্ট এগুলো অন্য জায়গায় কেন জানাবো? স্যার, আমি আপনাকে উত্তর দিয়েছিলাম যে এটা জানানোটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। এটা কোনো ফোর্স করে দেওয়া হচ্ছে না যে আপনাকে জানাতেই হবে। আপনি তখনই জানাবেন যখন আপনি চান যে আপনার যাতে ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট বা এসসিএসএস বা এই ধরনের মিউচুয়াল ফান্ড এই সমস্ত যত জায়গা আছে সেখান থেকে যাতে আপনার টিডিএস না কাটে, এই জন্য আপনি জানাতে চান। আপনি যদি ভাবেন যে না আমি কাউকে কিচ্ছু জানাবো না, আমি ফর্ম 121 ভরবো না, তাহলে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি না ভরলে কোনো অসুবিধা নেই, আপনার টিডিএস কাটবে। আপনি যদি আইটি রিটার্ন ভরেন তাহলে আইটি রিটার্নে আপনি আপনার টিডিএস যেটা কেটেছে সেটা ক্লেম করতে পারেন। এবং আইটি ডিপার্টমেন্ট যদি ভাবে হ্যাঁ এই লোকটি আমার রিফান্ডের যোগ্য, তাহলে আইটি ডিপার্টমেন্ট আপনাকে রিফান্ড করে দেবে। এখানে কোনো জবরদস্তির কোনো ব্যাপার নেই। এটা সেলফ ডিক্লারেশন, আপনি নিজে ডিক্লেয়ার করছেন। আপনি ডিক্লেয়ার করবেন কি করবেন না সেটা আপনার নিজস্ব ব্যাপার। এরপরে চলে আসছি 11 এ আর 11 বি। এই জায়গাগুলো তখনই ভরতে হবে যখন আপনার আলাদা আলাদা জায়গায় আছে। আপনার যদি একটি ব্যাংকেই মনে করুন 3টে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে,
এই প্রশ্নটিও এসছে আমার কাছে যে একটি ব্যাংকেরই 3টে ব্রাঞ্চে আছে, তাহলে কি আমি 3টে ব্রাঞ্চে গিয়েই জমা করব? না, আপনি 3টে ব্রাঞ্চে গিয়ে জমা করবেন না। আপনি যে কোনো একটা ব্যাংকে এই সমস্ত যে আপনার 3টে ব্রাঞ্চে যত অ্যামাউন্ট আপনি ইন্টারেস্ট পান, শুধু সেই জিনিসগুলো ভরবেন 10 নম্বর পয়েন্টে। 11, 11A, 11B আপনার ভরতে হবে না। কিন্তু আপনার যদি মনে করুন স্টেট ব্যাংকে আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আছে, তাহলে এই 11A, 11B এবং 11 এই 3টে জায়গায় আপনি ভরবেন। 12 নম্বর পয়েন্টে টোটাল ইন্টারেস্ট আপনি যা পাচ্ছেন, আপনি ডিভিডেন্ড থেকে পাচ্ছেন, আপনি মিউচুয়াল ফান্ড থেকে পাচ্ছেন, এই সমস্ত জিনিসগুলো আপনি 12 নম্বর পয়েন্টে দেবেন। 13 নম্বর পয়েন্টের সব থেকে মজার বিষয় হচ্ছে, এখানেও প্রশ্ন এসছে যে 13 নম্বর পয়েন্টে কি আমার স্যালারিটা যোগ করতে হবে, আমার পেনশনটা যোগ করতে হবে, আমি যে লক্ষ্মীর ভাণ্ডার পাই সেটা যোগ করতে হবে, আমি বার্ধক্য ভাতা পাই, আমি কৃষক ভাতা পাই, তাহলে কি আমাকে সেই জিনিসগুলো এই 13 নম্বর পয়েন্টে যোগ করতে হবে? হ্যাঁ, যোগ করতে হবে, কারণ এগুলো পেনশনের মতনই। আপনার স্যালারি, আপনার পেনশন, আপনার এই সমস্ত ভাতা যেগুলো আছে, এইগুলো 13 নম্বর পয়েন্টে যোগ হবে। কার সাথে? 12 নম্বর পয়েন্টের অ্যামাউন্টের সাথে। 12 নম্বর পয়েন্টে আপনি কি অ্যামাউন্ট লিখেছেন? যত ইন্টারেস্ট পান আপনার SCSS থেকে, আপনার MIS আছে, মান্থলি আপনি টাকা নেন, ইন্টারেস্ট নেন, সেই টাকা, ওগুলো আপনি সমস্ত কিছু 10 নম্বর পয়েন্টে মেনশন করেছেন। সেই টাকাটা যোগ করে সমস্ত কিছু 11 নম্বর পয়েন্টেরগুলো যোগ করে আপনি 12 নম্বরে লিখেছেন। এবার 13 নম্বরে লিখবেন এই 12 নম্বরের অ্যামাউন্ট প্লাস আপনার পেনশন, ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো যা আছে সব মিলিয়ে মিশিয়ে আপনি 13 নম্বর পয়েন্টে লিখবেন। 13 নম্বর পয়েন্টের গল্পটা হচ্ছে যে আপনার যদি 60 বছরের নিচে বয়স হয়, তাহলে আপনার থ্রেশহোল্ড লিমিট হচ্ছে 4 লাখ টাকা। 4 লাখ টাকার নিচে হলেই আপনার TDS কাটবে না, কিন্তু যেই মুহূর্তে 4 লাখ টাকার ওপরে হয়ে যাবে তখন কিন্তু আপনি ট্যাক্সের আওতায় পড়ে গেলেন। তখন IT ডিপার্টমেন্ট এগুলো দেখবে যে কোন জায়গায় ট্যাক্সটা হবে এবং কোথা থেকে ট্যাক্সটা আমি কাটবো, TDSটা আমি কাটবো। সিনিয়র সিটিজেনদের জন্য এই থ্রেশহোল্ড লিমিটটা 12 লাখ, মানে আপনি ইন্টারেস্ট সমেত, আপনার পেনশন সমেত, আপনার বার্ধক্য ভাতা সমেত সমস্ত কিছু মিলিয়ে যদি 12 লাখের নিচেই অ্যামাউন্টটা হয়, তাহলে আপনার কোথাও TDS কাটবে না। 12 লাখের ওপরে হয়ে গেলে আপনার ভরারই দরকার নেই, আপনি সিধা কি করবেন না IT রিটার্ন ভরবেন এবং IT রিটার্নে ক্লেম যদি আপনার হয় আপনি ক্লেম করবেন। এই গেল 13 নম্বরের গল্প। 14 নম্বর পয়েন্টের গল্প হচ্ছে যে এখানে আমি কোন কোন ইয়ারের দেব। আপনি যদি 23-24, এখন কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার বলে কিছু নেই, এখন একটাই ফাইন্যান্সিয়াল ইয়ার, তাহলে আপনি 23-24 মানে 23-এর এপ্রিল থেকে 24-এর মার্চ পর্যন্ত যেটা পেয়েছেন সেটা যদি আপনি ভরে থাকেন IT রিটার্ন, তাহলে ওখানে মেনশন করুন। 24 থেকে 25 যদি আপনি ভরে থাকেন তাহলে সেটা মেনশন করুন। 25-26 এখনো ভরার সময় আসেনি, 25-26 আমরা ভরবো এই জুলাই আগস্ট মাসে। তাহলে এখানে 23-24 আর 24-25 এই দুটো ডিটেলস দিতে হবে আমাকে 14 নম্বর পয়েন্টে। এবার ফর্মের যে পার্ট বি, এটা নিয়েও অনেকের প্রশ্ন যে পার্ট বিটাকে আমাকে ভরতে হবে। কোনো কোনো জায়গায় আমাকে বলা হচ্ছে ব্যাংক থেকে বা পোস্ট অফিস থেকে যে পার্ট বিটা আপনাকে ভরতে হবে না, পরিষ্কার লেখা আছে পার্ট বিটা ভরবে হচ্ছে আপনার ব্যাংক বা পোস্ট অফিস যেখানে আপনি ফর্ম জমা করছেন। এখানে পার্ট বিতে একটা UIN নাম্বার বলে আছে, ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। লোকে ভাবছে যে এই নাম্বারটা হচ্ছে আপনার আধার কার্ড নাম্বার, কিন্তু না বন্ধুরা, এই UIN নাম্বার, ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, এটা ব্যাংক বা পোস্ট অফিস জেনারেট করে ওখানে লিখবে। আপনার সমস্ত ডিটেলস যখন ভরা হয়ে যাবে ওটা জেনারেট করে এই UIN নাম্বারটা জেনারেট হবে, সেই নাম্বারটা ওখানে লিখবে, ওখানে আধার কার্ড নাম্বার বসাবেন না ভুল করে। এই গেল পার্ট বির গল্প। এবার কিছু জেনারেল প্রশ্ন, যে আমার জয়েন্ট অ্যাকাউন্ট আছে, মানে আমার যে FDটা আছে সেটা জয়েন্ট অ্যাকাউন্টে, তাহলে আমি কি করব? আপনি ফার্স্ট হোল্ডারের ডিটেলসটা ভরবেন। ফার্স্ট হোল্ডার যে সে সই করবে, ফার্স্ট হোল্ডারের প্যান কার্ড নাম্বার হবে, ফার্স্ট হোল্ডারের কাস্টমার ID আপনি ফর্মের ওপরে লিখবেন। সেকেন্ড হোল্ডারের কোনো ডিটেলস এখানে লেখা হবে না। কিন্তু মনে করুন আপনার আরও একটা ব্যাংক আছে যেখানে আপনার ফিক্সড ডিপোজিট আছে, সেখানে এই ব্যাংকে মনে করুন স্টেট ব্যাংকে আপনার ফার্স্ট হোল্ডার হচ্ছে আপনার মা, আর সেকেন্ড ব্যাংকে মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফার্স্ট হোল্ডার হচ্ছেন আপনি, সেকেন্ড হোল্ডার হচ্ছে মা। তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনি একটি 121 ফর্ম দেবেন যেখানে আপনার ডিটেলস হবে, আপনি ওখানে ফার্স্ট হোল্ডার, এখানে মা ফার্স্ট হোল্ডার তাহলে এখানে মা দেবে, ওখানে আপনি ফার্স্ট হোল্ডার তাহলে আপনি ওখানে দেবেন। সেম যদি আপনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হন তাহলে
একটি ব্যাংকে যদি হাজব্যান্ড ফার্স্ট হোল্ডার থাকে তাহলে সে সেখানে জমা করবে, অন্য ব্যাংকে আপনার ওয়াইফ যদি ফার্স্ট হোল্ডার হয় তাহলে উনি ওখানে জমা করবেন। এই ডিটেলসটা তখন আর ওখানে যাবে না। আশা করি বোঝাতে পারলাম। এরপরে আর একটি প্রশ্ন, যে আমার 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট আছে, যেটা আমি করেছি 2023 সালে, তাহলে সেই এফডিটা ম্যাচিওর হবে কবে? 2028 সালে। তাহলে এখন কি আমি সেই এফডির ইন্টারেস্টটা ক্যালকুলেট করে ফর্ম 121 জমা দেব? না, এখন আপনি জমা দেবেন না। যেই বছরে আপনার ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হচ্ছে আপনি সেই বছরে গিয়ে ফর্ম 121 জমা করবেন। আপনার যদি 2026 সালে কোনো ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হচ্ছে, তার ইন্টারেস্ট পাচ্ছেন, তখন গিয়ে টিডিএসটা কাটবে। সুতরাং সেই যে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট বা সেই যে ফিক্সড ডিপোজিটের ডিটেলস, সেটা আপনি এই বছরে ফর্ম 121-এ ভরবেন। যেটা 2028-এ 2030-এ ম্যাচিওর করছে, সেই ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট ডিটেলস বা সেই ফিক্সড ডিপোজিটের ডিটেলস আপনি এই বছরে জমা করবেন না। এই রিলেটেডই আর একটা প্রশ্ন হচ্ছে, যে মনে করুন আমি এখন আমার কাছে যা ফিক্সড ডিপোজিট আছে, যেগুলো আমার এই 2026-এ ম্যাচিওর হবে, আমি তার ডিটেলস ফর্ম 121-এ এখন ভরে জমা করে দিলাম। এইবার আমার কোনো কারণে আগস্ট মাসে গিয়ে, অক্টোবর মাসে গিয়ে আমি একটা ফিক্সড ডিপোজিট নতুন করে করছি, তাহলে আমি কি করব? তাহলে কিন্তু আপনাকে আবার ফর্ম 121 জমা করতে হবে, যেটা 15G 15H এর ক্ষেত্রে কিন্তু হতো না। 15G 15H আমরা বছরের প্রথমে একবার দিয়ে নিশ্চিন্ত থাকতাম, কিন্তু এখানে নতুন ফিক্সড ডিপোজিট যখনই আপনি খুলবেন তখন আপনাকে নতুন করে ফর্ম 121 জমা করতে হবে। এর নিয়মটা হচ্ছে যে আপনার প্রথম ইন্টারেস্ট ঢোকার আগে আপনাকে ফর্ম 121 জমা করতে হবে। আপনি 2026-এর আগস্ট মাসে একটি এফডি খুলছেন, যেটার ইন্টারেস্ট আপনি মাসে মাসে নেবেন বা কোয়ার্টারলি নেবেন, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি ফর্মটি তখন জমা করবেন। প্রথম ইন্টারেস্ট ঢোকার আগে আপনাকে ফর্মটা জমা করে দিতে হবে। এইবার মনে করুন যে এই ফিক্সড ডিপোজিটটা ম্যাচিওর হচ্ছে 2027-এর এন্ডে গিয়ে বা 2028-এ গিয়ে, তাহলে কি জমা করার দরকার আছে? এখানে কিন্তু এটা ব্যাংককে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কি এখন জমা করব, নাকি যখন আপনি ম্যাচুরিটি হবে আমি তখন জমা করব। আপনি এখন জমা করে দিলেও ভালো, আমার মনে হয় কোনো অসুবিধা নেই। আপনি যদি ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে গিয়ে 2028-এ গিয়ে জমা করেন যে আমার একটি ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হতে চলেছে, তার ইন্টারেস্ট আমি এটা পেতে চলেছি, তখন গিয়ে ফর্ম 121 জমা করুন, তাতে কোনো অসুবিধা নেই আমার মনে হয়। কিন্তু তবুও এটা একবার ব্যাংকের থেকে কনফার্ম করে নেবেন। আমি যেটুকুনি জানি যে যখন আমি নতুন এফডি খুলবো, আগস্ট মাসে হোক অক্টোবর মাসে হোক, আমাকে তখনই একটা ফর্ম 121 জমা করতে হবে, এটা আমার জানা আছে। কিন্তু তবুও আপনারা ব্যাংকের সঙ্গে একবার কনসাল্ট করে নেবেন। এবং যেহেতু এটা ট্যাক্স রিলেটেড ইস্যু, আপনার যদি ট্যাক্সের ব্যাপার সেহেতু কোনো ট্যাক্স কনসালটেন্টের সঙ্গে আপনি যোগাযোগ করে যদি ফর্ম 120 ভরেন, তাতেও আপনার কোনো ক্ষতি নেই। এখানে আরও একটি সমস্যা সবার তৈরি হচ্ছে, যে আমি সেভিংস অ্যাকাউন্ট থেকে যে ইন্টারেস্টটা পাই সেটা কি আমি দেখাবো 13 নম্বর পয়েন্টে? না, সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট আপনি কোথাও দেখাবেন না। সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট যা ঢুকছে আপনি যদি আইটি রিটার্ন ফাইল করেন আপনি সেখানে দেখাতে পারেন, এখানে দেখানোর কোনো দরকার নেই। আরও একটি প্রশ্ন, যে আমার সেম ব্যাংকের 5টা ব্রাঞ্চে আছে, তাহলে আমি কি 5টা ব্রাঞ্চেই জমা করব? এটা আমি আগেও বলে দিয়েছি আপনাকে যে না, 5টা ব্রাঞ্চে জমা করবেন না, যে কোনো একটা ব্রাঞ্চে আপনি সমস্ত এফডির যা ইন্টারেস্ট আছে সেগুলো ক্যালকুলেট করে জমা করবেন, 5টা ব্রাঞ্চে গিয়ে জমা করবেন না। সিনিয়র সিটিজেনদের মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে তাদের অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, তারা পেনশন পান, তাদের আরডি আছে, তাদের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আছে, ফিক্সড ডিপোজিট আছে এবং বিভিন্ন জায়গায় করা আছে। সুতরাং তাদের প্রশ্ন হচ্ছে, আমি কি তাহলে সব জায়গায় বুড়ো বয়সে গিয়ে দৌড়ে দৌড়ে সব জায়গায় জমা করব? স্যার, আমি আগে বলে দিয়েছি যে 13 নম্বর পয়েন্টে যদি আপনার 12 লাখের নিচে হয় তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কোনো টিডিএস কাটা হবে না। কিন্তু যদি 12 লাখের ওপরে হয়ে যায় তাহলে আপনার টিডিএস কাটবে, আপনাকে আইটি রিটার্ন ভরতে হবে। এবার আপনি যদি ভাবেন যে না, আমার 8 লাখ হচ্ছে, 10 লাখ হচ্ছে, কিন্তু বাবা যদি টিডিএস কেটে নেয় আমি কি করব, তাহলে বেস্ট অপশান যেখানে যেখানে আছে সেখানে সেখানে গিয়ে সেগুলো ফর্ম 121 জমা করে দিন। যেহেতু ছড়িয়ে ছিটিয়ে আছে, খুব কনফিউজিং ব্যাপার, কোথা থেকে কত পাচ্ছি, টোটাল গিয়ে কত হচ্ছে, এত ক্যালকুলেশন, এত মাথা খারাপ করার কোনো দরকার নেই। 12 লাখ পর্যন্ত থ্রেশহোল্ড লিমিট সিনিয়র সিটিজেনদের 13 নম্বর পয়েন্টের জন্য, সুতরাং কোনো টিডিএস কাটা উচিত নয়।
এটা আমি জানি। এবার বলতে পারবো না ট্যাক্স ডিপার্টমেন্ট কি করবে, সেটা আমার হাতে নেই। আরও একটা জিনিস জানিয়ে রাখি যে যাদের বয়স 60 বছরের নিচে, তাদের ইন্টারেস্ট অ্যামাউন্ট থেকে ইনকাম যদি 50,000-এর নিচে হয়, তাদের কখনোই টিডিএস কাটবে না। 50,000-এর উপরে হলে টিডিএস কাটবে। ওদিকের লিমিটটা হচ্ছে 4 লাখ। তাহলে 10 নম্বর পয়েন্টের জন্য 50,000, 13 নম্বর পয়েন্টের জন্য 4 লাখ। এটা হচ্ছে নর্মাল সিটিজেনদের জন্য। 60 বছরের ঊর্ধ্বে যারা সিনিয়র সিটিজেন যারা, তাদের জন্য 10 নম্বর পয়েন্টের যে অ্যামাউন্ট, সেটা যদি 1 লাখের নিচে হয় টিডিএস কাটবে না। 1 লাখের ওপরে হলে টিডিএস কাটার গল্প আসছে। আর ওদিকে 13 নম্বর পয়েন্টের জন্য আপনাদের লিমিট হচ্ছে 12 লাখ সিনিয়র সিটিজেনদের। 12 লাখের নিচে হলে টিডিএস কাটবে না, 12 লাখের ওপরে হলে তখন টিডিএস কাটার গল্প আসবে, আইটি রিটার্ন ভরার গল্প আসবে, তখন এই জিনিসগুলো হবে। সমস্ত পয়েন্ট আমি কভার করার চেষ্টা করলাম। সমস্ত কমেন্টকে এক জায়গায় এনে আমি সমস্ত কমেন্টের উত্তর এক জায়গায় দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পারলেন। আরও যদি কোনো প্রশ্ন মনে তৈরি হয় প্লিজ জানান, আমি তার উত্তর দিয়ে দেব। কিন্তু বন্ধুরা, ট্যাক্স রিলেটেড ব্যাপার, সুতরাং আমি বারবার বলবো কোনো ডিসিশন নেওয়ার আগে যদি ডাউট হয় তাহলে অবশ্যই একজন ট্যাক্স কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করে কথা বলে তারপরে ডিসিশন নেবেন। আমি একজন সাধারণ মানুষ, আমি একটা ভিডিও করেছি, ব্যাস, এর থেকে বেশি কিছু নয়। ভুল আমি করতে পারি, সুতরাং যদি আমার ভুল হয় তার জন্য আপনার কোনো ক্ষতি হোক, এটা আমি চাইবো না। বন্ধুরা, তাহলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। স্টিল যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানান, উত্তর করে দেবো। এছাড়া আমার ইনস্টাগ্রাম পেজ আছে সমাধান সূত্র উইথ অভিজিতের, আপনারা সেখানে গিয়েও আমাকে ফলো করতে পারেন। ওখানে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো একটু লাইক করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন নতুন হলে, এবং আরও কাজের ভিডিও পেতে হলে অবশ্যই সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কোনো কিছু ছুটে গেলে আমি আছি, অলওয়েজ আছি, কমেন্ট করুন, জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।